যেন একটা বিরাট কামান দাগা হলো এগেনস্ট দ্য করাপশন। কিন্তু কথাটা হলো, এই গোলাটা কার গায়ে গিয়ে লাগলো? এই গ্রেনেডের বিস্ফোরণের মুখে কাকে পড়তে হলো? এই গ্রেনেডের বিস্ফোরণের মুখে যে মৃতদেহগুলো মাটিতে লুটিয়ে পড়লো, দ্য ডেড বডিজ আর নট অফ দ্য পলিটিশিয়ানস, the dead bodies are not of the corrupt administrators. হাইকোর্ট আজকে সে প্রশাসনকে সে পানিশ করুক, সে প্রশাসনকে সে বলুক যে আমি এসএসসিকে উঠিয়ে দিচ্ছি। সরকারের ওপরে তাদের বিরক্তি, এসএসসির ওপরে তাদের একদিকে ফ্রাস্ট্রেশন, সমস্ত মেনে নিলাম। কিন্তু সেই ফ্রাস্ট্রেশনে আজকে এসএসসির কটা লোকের গায়ে আঁচ লাগলো? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে। এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে নজিরবিহীন রায় দিয়েছে হাইকোর্ট। সেই নিয়ে স্তব্ধ রাজনীতি এবং উঠছে অনেক প্রশ্ন, হচ্ছে বিতর্ক। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এসেছি ডক্টর কুণাল সরকারের কাছে। স্যার, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ রুমেলি। আদালতের রায় 25,000 জনের প্রায় চাকরি বাতিল হয়েছে। কিভাবে দেখছেন এই বিষয়টা? দেখো, তোমরা তো আমাদের থেকে অনেক বেশি, তোমরা যারা এই জিনিসটাকে নিয়ে খুব খুঁটিয়ে দেখছো, অনেকের কথাবার্তার মধ্যে রয়েছে, তো তোমরা হয়তো আমাদের থেকে খানিকটা জিনিসটা অনেক ডিটেলে দেখছো। তো দেখো, এর মধ্যে অনেক রাজনৈতিক জটিলতা আছে, রাজনীতির অলি গলি জনপদ দিয়ে জিনিসটা, এই স্রোতটা বয়ে চলেছে। তো আমরা সাধারণ আটপৌরের শ্রমজীবী মানুষ, আমরা রাজনীতির ওইসব কমপ্লিকেশনগুলো আমরা বুঝি না। আমার থেকে যদি এক কথায় জানতে চাও যে আমার এই ডিভিশন বেঞ্চের রায় সম্বন্ধে আমার মতামত কি, তো সেখানে হলো যে ডিভিশন বেঞ্চের এই রায় সম্বন্ধে আমি কমপ্লিটলি এই রায়টার সঙ্গে সমর্থন বা একমত হতে পারছি না। কেন একমত হতে পারছি না? কারণ হাইকোর্ট, আমাদের জুডিশিয়ারি, আমাদের দেশের বা আমাদের সমাজের বিভিন্ন, গভর্নমেন্ট একটা পিলার, জুডিশিয়ারি একটা পিলার, ল অ্যান্ড অর্ডার একটা পিলার অফ সোসাইটি। তো তারা যতটা ক্ষুব্ধ হবেন, জাজেরা যতটা ক্ষুব্ধ হয়েছেন, বিচলিত হয়েছেন পলিটিক্যাল করাপশন দেখে, অ্যাডমিনিস্ট্রেটিভ অপদার্থতা দেখে, যে আমাদের সিস্টেম এতটাই দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ছে যে তারা টিচার অ্যাপয়েন্ট করতে পারছেন না, তাদের মধ্যে কোনো স্বচ্ছতা নেই, তাদের মধ্যে কোনো এফিশিয়েন্সি নেই। এবং আমার মনে হয়েছে যে একটা সেই রায়টার, আমি যেটুকু শুনেছি, আমি তো আর সেই 282 পাতা না কত পাতার রায় তো নিজে হাতে চোখে দেখিনি, বিভিন্ন সমাজ মাধ্যমের মধ্যে দিয়ে অনেকে পড়ছেন বিভিন্ন সমস্যায়। তো সত্যি কথা বলতে অত সুন্দর এবং গুছিয়ে লেখা রায় আমরা খুব একটা পাইনি। কিন্তু আমার মনোভাব হলো যেন একটা বিরাট কামান দাগা হলো এগেনস্ট দ্য করাপশন। যে আমি করাপশন, দুর্নীতি, আমার একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা সম্পূর্ণ অপদার্থতার দিকে চলে যাচ্ছে। সে একদিকে তার মধ্যে স্বচ্ছতা নেই, একদিক দিয়ে সে টাকা পয়সার নয়ছয় করছে, অন্য দিক দিয়ে তার জন্যে আমাদের পুরো শিক্ষার মেরুদণ্ডটা, পুরো শিক্ষার কাঠামোটা কোলাপস করছে। এবং তারা যেন একটা বিরাট কামান দেখেছেন এগেনস্ট দ্যাট ইজ কারেক্ট। কিন্তু কথাটা হলো, এই গোলাটা কার গায়ে গিয়ে লাগলো? এই গ্রেনেডের বিস্ফোরণের মুখে কাকে পড়তে হলো? এই গ্রেনেডের বিস্ফোরণের মুখে যে মৃতদেহগুলো মাটিতে লুটিয়ে পড়লো, দ্য ডেড বডিজ আর নট অফ দ্য পলিটিশিয়ানস, দ্য ডেড বডিজ আর নট অফ দ্য করাপ্ট অ্যাডমিনিস্ট্রেটরস। এই মৃতদেহগুলো যেগুলো হলো, যারা আজকে বেঁচেও মারা গেল, এই জীবন্ত লাশ যেগুলো আমাদের সামনে রইল, সেটা হচ্ছে এই 24,000 25,000 ছেলে মেয়েরা, যার মধ্যে হয়তো 98 কি 99% হয়তো তারা এই গণ্ডগোলের মধ্যে ছিল না। তাহলে আমি হয়তো যে রায়টা, যে পরিণত, যে ম্যাচিওর্ড রায়টা হাইকোর্টের থেকে আমি এক্সপেক্ট করতাম, সেটা হচ্ছে হাইকোর্ট আজকে সে প্রশাসনকে সে পানিশ করুক, সে প্রশাসনকে সে বলুক যে আমি এসএসসিকে উঠিয়ে দিচ্ছি।
এসএসসির মতো একটা অপদার্থ করাপ্ট অর্গানাইজেশন যেন কোনো মতে ভবিষ্যতে যতক্ষণ না আমরা বলবো দ্যাট বডি হ্যাজ গট নাথিং টু ডু উইথ এডুকেশন, একটা কোম্পানি যেরকম লিকুইডেশনে চলে যায়, তালা দিয়ে দিক এসএসসির ওপর। তার যদি শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রীকে সেন্সর করতে হয় সে করুক, কিন্তু আজকে ধরো যে কথাটা আমরা বলছি যে ভোট হয়ে গেলে আমি যেটুকু বুঝলাম যে ভোট হয়ে গেলে আমাদের ওই 3টে হার্ড ডিস্ক না কত হার্ড ডিস্কের মধ্যে কত লক্ষ পরীক্ষার্থীর যে ওএমআর শিটের কপি বা অরিজিনাল আছে আমি সেগুলোকে আবার খতিয়ে দেখব এবং সেটাকে, তাহলে প্রশ্ন হলো সেটা 1.5 মাস পরে কেন হবে? আমি তো এখনই একটা লিয়েন পিরিয়ড করতে পারতাম এবং ধরে নিলাম যে সেখানে 30 লক্ষ ওএমআর শিট আছে। যদি সেই ওএমআর শিটগুলো বিশ্বাসযোগ্য হয় এবং আমাকে যদি ফিরে গিয়ে সেই ওএমআর শিট ভিত্তিক আরেকটা পুনর্মূল্যায়ন করতে হয়, আরেকটা রিঅ্যাসেসমেন্ট করতে হয়, তাহলে 30 লক্ষ ওএমআর শিটকে অ্যাসেস করে একটা ফ্রেশ মেরিট লিস্ট তৈরি করাটা, যে ইনফরমেশন নাকি আমরা এসএসসির থেকে পাচ্ছিলাম না, গভর্নমেন্টের থেকে পাচ্ছিলাম না, বকলময় এসএসসির থেকে পাচ্ছিলাম না, তারা তাদের দুরভিসন্ধির জন্য ছলে বলে কৌশলে তারা এই উত্তরটা অ্যাভয়েড করে যাচ্ছিলেন যে কারা সহজ পথে সোজা রাস্তায় পেয়েছে, কে সোজা রাস্তায় পায়নি। এবং হাইকোর্ট তাদের ফ্রাস্ট্রেশন দেখিয়েছে যে আমি বহুবার তোমায় জিজ্ঞেস করেছি, তুমি এই উত্তরটা আমাকে দিচ্ছ না, কিন্তু আমার সেখানে একটা সবিনত জোর হাতে আমার অ্যাডমিশন হলো যে 30 লক্ষ সিটও যদি হয়, 30 লক্ষ সিট অ্যাসেস করে একটা মেরিট লিস্ট দিতে পারে 48 ঘন্টার মধ্যে। এই রকম ভারতবর্ষে কিছু না হলে 100টা কোম্পানি আছে। তাহলে হাইকোর্ট যদি এই ডিরেক্টিভটা দিত, হাইকোর্ট কঠিনতমভাবে এডুকেশন ডিপার্টমেন্টকে সে বেত্রাঘাত করুক, এসএসসি অফিসে গিয়ে সে তালা দিয়ে দিক, কিন্তু হাইকোর্টকে যদি আজকে আমাদের ফিরে গিয়ে সেই 3টে হার্ড ডিস্কের মধ্যে যে ওএমআর শিট আছে সেটাকে আবার আমার তার মধ্যে মুড়িমিছড়ি আলাদা করতে হয়, তাহলে আগে সেইটা করা উচিত ছিল এবং সেইটা আমাদের অল্প কিছু দিনের মধ্যে করে দিতে পারে একটা সফটওয়্যার ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। ভারতবর্ষে কিছু না হলে ভারতবর্ষে 100টা কোম্পানি আছে যারা এই কাজ করতে পারে। তাহলে হাইকোর্ট ম্যান্ডেটেড কমপ্লিটলি একটা থার্ড পার্টিকে দিয়ে, যে উত্তর আমি এসএসসির থেকে পাইনি, যে উত্তর আমি এডুকেশন ডিপার্টমেন্টের থেকে পাইনি, আমার কাছে আজকে যদি সেই উত্তর দেওয়ার বেসিক ডেটা আমার কাছে থাকে, তাহলে আমি সেই ডেটাটাকে আবার করে নেব। আমার হাতে যদি তার থেকে একটা মেরিট লিস্ট যদি আসে, আশা করছি এখনও সেই কথাবার্তা হচ্ছে, তাহলে সেই মেরিট লিস্টটা হাতে নিয়ে এবার তার থেকে কোনটা কাঁকড় আর কোনটা চাল আমাকে তার থেকে আলাদা করতে হবে। এবার ধরে নাও আমার সেই প্রসেসটা করতে আরও 1 মাস সময় লাগতো। সেই 1 মাস সময়টা দিয়ে একটা থার্ড পার্টি, আরে ভাই আমরা কোটি কোটি টাকা খরচা করে ক্রিকেটে এলবিডব্লিউ ডিসিশন বার করছি, যে আইপিএল আজকে গুটকা খাইয়ে মানে 1 মাসে 1 লক্ষ ওরাল ক্যান্সার প্রডিউস করবে, সেই আইপিএল এর গোড়ালিতে বল লাগলো না বুকে বল লাগলো, বিরাট কোহলির নাভির উপরে বল ছিল নাকি নিচে বল ছিল, এইটা দিতে গিয়ে আমাদের যত টাকা খরচা হয়েছে, ওই বিরাট কোহলির নাভির মাপতে যত পয়সা খরচা করেছো তার কম পয়সায় তোমার এসএসসির 30 লক্ষ রিজাজমেন্ট হতো। সেই জাজমেন্টটা করে সেই ফ্রেশ মেরিট লিস্ট হাতে নিয়ে এবার আমাদের গভর্নমেন্টের লাস্ট প্যানেল বা লিস্ট কী ছিল, সেই লিস্টের সঙ্গে কোথায় মিলছে কি কোথায় মিলছে না, এই জাজমেন্টটা করে, কারণ হাইকোর্ট হাইকোর্টের যতটা তারা কামান দেখেছে, যে জাজমেন্টটা হাইকোর্ট থেকে এসছে তার মধ্যে প্রচুর রাগ আছে, তার মধ্যে প্রচুর ইসমা আছে, তার মধ্যে প্রচুর বিরক্তি আছে, তার মধ্যে প্রচুর ফ্রাস্ট্রেশন আছে, কিন্তু সেই রায়ের মধ্যে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ সোশ্যাল কম্প্যাশন নেই।
এবং যতটা আমি রাগ করেছি, আমি যদি সেই 25,000 ছেলেমেয়েরা সেই অল্প বয়সী আমাদের সহনাগরিক যারা, তাদের পরিবারের কথা ভাবতাম, আমি আমার রাগ ফ্রাস্ট্রেশনটাকে কন্ট্রোল করে বলতাম যে দরকার হলে এতদিন ওয়েট করতে পারলে আমি আরও 30 দিন কি 60 দিন অপেক্ষা করতে পারি। আমি থার্ড পার্টি অ্যাডজুডিকেশন করে ওই বিরাট কোহলির নাভির উপরে না নিচে বল দিতে যতক্ষণ লেগেছে, বা কার হাঁটুতে লাগলো না গোড়ালিতে লাগলো, কতটা লাগলো, তো আমি একটা থার্ড পার্টি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হোয়াট এভার, আমি লয়ার নই, আমি অত ডিটেলে জানি না, একটা জাস্টিফাইড ভ্যালিডেটেড থার্ড পার্টি ইভ্যালুয়েশন হতো। ইভ্যালুয়েশন হয়ে সেই লিস্ট অনুযায়ী যদি হাইকোর্ট অ্যাক্ট করতেন, আমার মনে হতো দ্যাট ইজ আ কনসিডার্ড জাজমেন্ট। সরকারের ওপরে তাদের বিরক্তি, এসএসসির ওপরে তাদের একদিকে ফ্রাস্ট্রেশন, সমস্ত মেনে নিলাম, কিন্তু সেই ফ্রাস্ট্রেশনে আজকে এসএসসির কটা লোকের গায়ে আঁচ লাগলো। আজকে তারা যদি দুর্নীতি এবং অপদার্থতার একটা কেন্দ্রবিন্দু হন, ধরে নিলাম তৃণমূল দুর্নীতিগ্রস্ত এবং তৃণমূলের ধরে নাও 50 জন এই দুর্নীতির প্রাণ ভোমরা হয়েছিল, আজকে তাদের কটা লোকের গায়ে আঁচ লাগলো? কারো গায়ে আঁচ লেগেছে? তাদের গায়ে আঁচ লাগেনি। তারা তো সেই মাছের তেলে মাছ ভাজছে, তারা তো সেই পলিটিক্যাল গল্পটা তো অন্যভাবে আজকে করে দিচ্ছে। ঠিক যেভাবে আমরা ওই নারদা স্ক্যাম, অমুক স্ক্যামকে একটা অন্যভাবে একটা ন্যারেটিভ, তারা তো আজকে ন্যারেটিভের খেলা খেলছে। কেন আমাদের মতো বোকা লোকেরা বলেছিল যে 48 ঘন্টার মধ্যে একজন বিচারক থেকে পলিটিশিয়ান হলে জুডিশিয়ারির ভিতটা নড়ে যাবে, এবং সেখানে তো আজকে এই ন্যারেটিভটা দেওয়া তো সহজ হয়ে যাচ্ছে যে আমার যদি জাজ ক এই কাজ করতে পারে, তাহলে আমার 6 মাস বাদে জাজ খ কেন এই কাজ করবে না? তারা তো ন্যারেটিভ বিক্রি করছেন, তারা তো পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে একটা সভা মঞ্চ থেকে আর একটা সভা মঞ্চ গিয়ে তারা নিজেদের ডায়ালগ, নিজেদের দৃষ্টিভঙ্গি দিচ্ছেন। তাহলে একদিকে তোমার আনইন্টারাপ্টেড ভাবে পলিটিক্যাল ক্যাম্পেইন চলছে, যে যার মতো করে রং দিয়ে তাদের আতশকাচের মধ্যে দিয়ে গল্পটা করছেন, পলিটিশিয়ানদের গায়ে আঁচ লাগলো না, যারা করাপ্ট ব্যুরোক্র্যাট তাদের গায়ে আঁচ লাগলো না, এবং আমরা যে আক্রোশের গোলাগুলিগুলো ছুঁড়ছি, এই গোলাগুলির মধ্যে 25-26 হাজার নির্দোষ অল্প বয়সী ছেলেমেয়েরা এবং তার মধ্যে লক্ষাধিক পরিবার আজকে অ্যাফেক্টেড হল। আর যদি হাইকোর্টের কাছে, হাইকোর্ট যেটা বলছেন ভোট হয়ে যাবার পরে আমরা ফিরে এসে আবার নতুন দাঁড়িপাল্লা দিয়ে মাপযোগ করব, কিসের ভোট? কি সেই গণতন্ত্র, যে গণতন্ত্র 1 লক্ষ পরিবারের রক্ত চুষে খাবে? কিসের ভোট? হাইকোর্ট শুড হ্যাভ টেকেন নো কগনিসেন্স অফ দিস ভোট। হাইকোর্ট বলতেন যে আমি এটাতে দেখেছি, আমি ফ্রাস্ট্রেটেড, হাইকোর্ট এসএসসিকে তুলে দিক। আজকে যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অ্যাক্ট আছে, যে অ্যাক্টে তুমি যদি, যেরকম ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি করেছিল, সেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট যদি দেখে যে তোমার একটা অকেজো অপদার্থ স্টেট গভর্নমেন্ট আছে, যে হয়তো টাকা পয়সার নয় ছয় করছে, আমাদের উই হ্যাভ অ্যান অ্যাক্ট অফ ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। তো স্টেট, আমাদের এডুকেশন কি নিয়ে কথা হচ্ছে? শিক্ষা নিয়ে কথা হচ্ছে, ফুটবল নিয়ে কথা হচ্ছে না, ক্যারম খেলা নিয়ে কথা হচ্ছে না, এডুকেশন নিয়ে কথা হচ্ছে। এডুকেশন তো কনকারেন্ট লিস্টে সাবজেক্ট, বোথ স্টেট অ্যান্ড গভর্নমেন্ট, সেন্টার ক্যান কন্ট্রোল। তাহলে হাইকোর্ট কেন আজকে সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছে না? এখানেও কি সেটিংবাজি হচ্ছে? এখানেও কি দড়ি টানাটানি হচ্ছে? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো আজকে তো একটা জ্যান্ত লাশ। ওই মাঝে মধ্যে লোকে মারা যাওয়ার আগে ডাক্তাররা গিয়ে দেখে না, নাকে হাত দিয়ে দেখে শ্বাস পড়ছে কিনা। তো পশ্চিমবঙ্গের এই জীবনমৃত শিক্ষা ব্যবস্থার পাশে গিয়ে দাঁড়ালে তো নিঃশ্বাস নিচ্ছে কিনা আর বুঝতে পারবে না। সো ওভারঅল আমার মনে হয় যে যতটা রাগ আছে, যতটা আক্রোশ আছে, যতটা চোখ পাখানো আছে এই জাজমেন্টের ওপরে, আমি বেশ রাত জেগে বিভিন্ন আলোচনা শুনলাম, কিন্তু
মানে মহামান্য বিচারপতি কথাটা আমি খুব একটা বলি না, কারণ আমার মনে হয় না এটা বলার আদৌ প্রয়োজন আছে, কারণ কথাটা তা নয়। তারা যে যে ডিফেক্টগুলো, তোমার কি কি দোষ আছে আমি তোমাকে পয়েন্ট আউট করে দিচ্ছি, প্রচণ্ড রেগে গেলাম আমি তোমার দোষের উপর। আরে ভাই, রাগ করাটা তো হাইকোর্টের কাজ না। হাইকোর্ট ইজ দেয়ার ফর সোশ্যাল এমপ্যাথি অ্যান্ড সোশ্যাল সলিউশন। তাহলে এই রায়টাকে আমি বলবো ইট ইজ আ পলিটিক্যাল সাকসেস বাট আ সোশ্যাল ফেলিয়ার। এবং আই হ্যাড বেটার এক্সপেকটেশনস অফ দ্য হাইকোর্ট। এবং ঘুরে ফিরে আজকে যদি এই কথাটাই হয় যে ভোট শেষ হোক, তারপরে আমি বাস্কোপ্যাট্রা খুলে কি হার্ড ডিস্ক খুলে এই ওএমআর এর কপি বার করে আবার অ্যাসেস করব, তাহলে তো আমার কাছে এই রায়ের অর্ধেকটা তো হাস্যকর। তাহলে সেটা আপনি এখন করলেন না কেন? এই কাজটাকে আপনাকে 3 দিন থেকে 7 দিনের মতো করে আপনার হাতে দিয়ে দিতে পারে। ভারতবর্ষে 100টা কোম্পানি আছে, সারা দিন তারা এই কাজ করছে পৃথিবীর জন্য। সো ওয়াই ডিড ইউ নট ডু দ্যাট ফার্স্ট? আর তারপরে এই ছেলে মেয়েগুলোর ওপর আপনি খাঁড়ার ঘাড়ে, আরে আপনারা তো বিচারক, আপনারা তো কাপালিক নন। সো এর মধ্যে ডেফিনেটলি সোশ্যাল এমপ্যাথি ইজ ল্যাকিং। আমি এই জাজমেন্টের, ঠিক আছে উনি যত রকমভাবে পারেন, উনি সে সিবিআইকে অ্যারেস্ট করতে বলেছে, অমুককে করতে বলেছে। আপনার যদি মনে হয় আপনাকে এসএসসিতে তালা লাগাতে হবে, আপনি লাগিয়ে দিন। আপনার যদি মনে হয় আমার এডুকেশন ডিপার্টমেন্টে একটা আরো বড় তালা লাগাতে হবে, আপনি লাগিয়ে দিন, আমাদের কিচ্ছু এসে গেল না তাতে। কিন্তু একজন শিক্ষামন্ত্রী বা একজন শিক্ষা ডিপার্টমেন্ট কি একটা এন্টায়ার করাপ্ট সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন, তাদের কৃতকর্মের যে পাদপদ্মে আপনি 1 লক্ষ পরিবারকে কিন্তু সেখানে আপনি আত্মাহুতি দেওয়ার কোনো অধিকার হাইকোর্টের নেই। হাইকোর্ট তো বলছে যে রায়ে বলা হচ্ছে যে যারা এতদিন চাকরি করেছে, চাকরি চলে যাওয়ার পর তাদের মাইনের 12% সুদে টাকা ফেরত দিতে বলা হচ্ছে। মানে এই রায় কতটা, তার মধ্যে অনেক কোয়ালিফিকেশন আছে। আমি তো এই কারণে বলছি যে হাইকোর্টের এর মধ্যে রাগ আছে। আজকে তুমি যদি একটা গার্জিয়ানের, তুমি যে আমরা বলি না গার্জিয়ানের কাছে যাও, আজকে তোমার যদি সমাজে একটা জায়গা থাকে অ্যাজ আ গার্ডিয়ান অফ দ্য সোসাইটি, তাহলে এটা হচ্ছে বাবা মা খালি রাগ করে ছেলে বা মেয়েটাকে ঠ্যাঙালো, কান মারলো, রুলার দিয়ে মারলো, দুহালে দুটো চড় মারলো, কিন্তু তার দোষটা কি এবং কিভাবে এটার মধ্যে একটা সোশ্যাল অ্যান্ড ইন্ডিভিজুয়াল কারেকশন হতে পারে, সেই ব্যাপারে ইজ দ্য প্রোফাউন্ড উইকনেস অফ দিস ভার্ডিক্ট। মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে এই রায় পুরোটাই বেআইনি। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। দেখো, আমি মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এদের কথাবার্তায় আমি নেই, কারণ রামায়ণ মহাভারতের গল্পগুলো মনে রাখবে। কেউ কেউ স্বর্গলোকের বাসিন্দা আর আমরা হচ্ছি মর্তের বাসিন্দা। ওই স্বর্গে কি নাচ গান হচ্ছে, স্বর্গের দেবতারা কি যুদ্ধ করছে, এগুলো আমরা দেখতে পারি। মধ্যে মধ্যে হয়তো আনন্দ করব, মধ্যে মধ্যে হাততালি দেবো। এই যে ইলেকশন হচ্ছে আমাদের এখন, ইলেকশনটা কিসের ইলেকশন হচ্ছে? ইলেকশনটা তো আমার কাছে একটা ওটিটি প্ল্যাটফর্মের মতো। যেরকম রাত্রির বেলা গিয়ে একটা সিনেমা দেখো, একটা আইপিএল এর ম্যাচ দেখো, আর একটা ওরকম খেলা হচ্ছে আমাদের চোখের সামনে। আজকে এই যে তুমি 543টার মধ্যে 42টা সিটের তুমি নিয়ে আজকে ইলেকশনটা করছো, আজকের ভারতবর্ষে বাংলা কোথায়? আজকে ভারতবর্ষের মধ্যে আর 1 বছর আগেও বাংলাকে বাইনকুলার দিয়ে খুঁজতে হতো। এখন তুমি হাবল টেলিস্কোপ লাগালে ভারতবর্ষের মধ্যে বাঙালি বা বাংলাকে খুঁজে পাবে না। আমি দেখছি যে বাঙালি আজকে বলছে KKR এর জন্য রক্ত দিয়ে দেবো। 10.5 কোটি বাঙালির মধ্যে খুঁজে একটা বল হাতে দিতে পারে, একটা ব্যাট ধরতে পারে, তুমি খুঁজে পাওনি। তার জন্য তুমি রক্তপাত করতে যাচ্ছ। আজকে যে দেশ, যে রাজ্য আমাদের 6th লার্জেস্ট কন্ট্রিবিউটর টু ইকোনমি, যে রাজ্য ওয়ান অফ দ্য হাইয়েস্ট GST প্রোভাইডার,
সেই রাজ্যকে তুমি 0.7% ইন্ডাস্ট্রিয়াল অ্যালোকেশন করো। কোথায়? তুমি কি ইলেকশন করছো এটা? তুমি যদি বলো যে হ্যাঁ আমরা প্রাণ ভুলে গালাগাল দিচ্ছি, আমাদের ছেলেমেয়েরা শিখছে, খিস্তি খেউরগুলো শিখছে, খুব ভালো খেলা হচ্ছে, কলতলার ঝগড়া হচ্ছে, হ্যাঁ কলতলার ঝগড়া হচ্ছে, এটা একটা থার্ড ক্লাস। ওই যে ওই অ্যান্টনি ফিরিঙ্গি দেখেছিলে যে কিছু কিছু ভালো কবিগান হতো আর কিছু কিছু তোমার একেবারে ওই খিস্তি খেউরের কবিগান হতো। এগুলো হচ্ছে ওই কলতলার কবিগান হচ্ছে এখন এখানে। কোথায় এই যে কথাটা আজকে যে ভারতীয় গণতন্ত্রে বাঙালির 543টার মধ্যে তুমি 42টা সিট দিচ্ছ, খুব ভালো কথা। তার প্রতিদানে কি পেয়েছো তুমি? তোমার ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমি তো জিএসটি দিয়েছি, আমি তো ট্যাক্স দিয়েছি, আমি তো আজও 30টা স্টেটের মধ্যে 6 নম্বর অর্থনীতি। আমার গভর্নমেন্টটা আলাদা। এক সময় তারা লাল পাগড়ি পরতো, এখন নীল পাগড়ি পরছে। সেটাই আমার দোষ, সেটাই তোমার দোষ। কিন্তু স্যার, আদালতের রায়ের বিরুদ্ধে কথা বলা, যেটাকে আমরা আদালত অবমাননা বলে থাকি, একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি আমরা এক্সপেক্ট করি এই ধরনের কথা? আমাকে কোনো মন্ত্রী টন্ত্রী নিয়ে কথা বলবে না কোনোদিন। আমি তাদের কথাবার্তা বুঝি না। কেন বুঝি না? তোমরাও তাদের নিয়ে বেশি কথাবার্তা বলো না, কারণ দেখবে এই প্রোগ্রাম রেকর্ড করতে করতে দল ফল পাল্টে যাবে। তোমরা তো অনেক বেশি পলিটিক্যাল কাভারেজ করো, আমি তোমাদের একটু সাবধান করে দেবো। কারণ এই বাই দ্য টাইম 1 জুন পশ্চিমবঙ্গে ইলেকশন হবে, কে যে কার এগেনস্টে লড়ছে আমি এখনো বুঝে উঠতে পারিনি। তোমরা ছোট ছোট ছেলেমেয়েরা, আমার থেকে তোমার বুদ্ধি বেশি, অন্তত 30% বেশি। আমি রোজ ঘুম থেকে উঠে মনে করি যে এটাকে তৃণমূল প্লাস বিজেপি এগেইনস্ট সিপিএম প্লাস কংগ্রেস, কোনটা যে ফরমেশন, কোনটা যে কি জোট। এনডিএ এবং ইন্ডিয়ার মধ্যে তফাৎ কেবল হচ্ছে একটা আই, এই আইটাই সবাই ওদের চালনা করে। তোমরাও বেশি এই ফাঁদে পা দিও না, কারণ আজকে দেখবে যারা মনে করছো লড়ছে, তারপরেই দেখবে যে ভোটের ফলাফল আস্তে আস্তে তারা গলায় দুজন একটা কমন রজনীগন্ধার মালা পরে হেঁটে যাচ্ছে। খুব বিপজ্জনক রাজনীতি পশ্চিমবঙ্গে। কোন জোট এবং কে মোট, এইটা এখনো আমার মাথায় ঢোকেনি। তোমরা বুঝলে আমাকে পরে একটা হোয়াটসঅ্যাপ করে বুঝিয়ে দিও। আমার প্রতি 48 ঘন্টায় সন্দেহ হয় যে কে কার সঙ্গে। আর আমার কতগুলো ছবি দেখতে সত্যি মনে হয় ওই ভালো ভালো গান আছে না, যদি পুরনো দিন ফিরে আসতো। আজকে যখন দেখি কংগ্রেস এবং সিপিএম একেবারে সিট শেয়ার করে গলাগলি করে, আমি মনে করতাম আহারে, যদি এই 60-এর দশকে এবং 70-এর দশকে দেখতাম একে অপরকে কুকুর বেড়ালের মতো রাস্তায় মেরেছে, বোম মেরেছে, এ ওকে আটকাচ্ছে। 20 বছর ধরে দেশটাকে একে অপরের এগেনস্টে মারপিট করে দেশটাকে একটা রাজ্যটাকে একটা শ্মশানের মতো অবস্থা করলো। এখন তারা গোলাগুলি করে ছাদনা তলায় গামছা তলায় গেছে, নতুন একেবারে যুবক যুবতী কারো কালীঘাটে বিয়ে করতে গেছে দেখে মনে হচ্ছে। তো আমাকে পলিটিক্স নিয়ে আমি অর্ধেক সময় বুঝতেই পারছি না এই ভোটটাকে। আপনি আদালত অবমাননা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আদালত বুঝবে? আদালত কি শিশু নাকি? আদালত কি ওরা চা খায় তো বিস্কুট খায় না, বেবি ফুড খায়? আমার তোমার কি দায় পড়েছে আদালতকে তার কথা বোঝাবার জন্য? আদালত তো সবই বুঝতে পারছে, আদালত তো সবই দেখতে পাচ্ছে। আমার কি দরকার হয়েছে আদালতকে প্রোটেক্ট করতে? আদালতের কাজ হলো মানুষকে প্রোটেক্ট করা। আমার কোনো দায়িত্ব নেই আদালতকে প্রোটেক্ট করার। আদালত হ্যাজ এনাফ পাওয়ার টু প্রোটেক্ট ইটসেলফ। আর আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আই উইল গো অন রেকর্ড টু সে যে আদালত সে এই ঝগড়াঝাটির মধ্যে ইট হ্যাজ বিকাম আ পার্টি টু দ্য কনফ্লিক্ট। আদালত হ্যাজ নট বিকাম আ পার্টি টু সোশ্যাল রিকনসিলিয়েশন। আদালতের কোমর কষে ঝগড়া করাটা আদালতের রোল নয়। আদালতের রোল হচ্ছে যে আমাদের পলিটিক্সে যারা দুর্বিনীত দুর্নীতিগ্রস্ত হয় তাদের তুমি গিয়ে লাঠিপেটা করো, ঝাঁটাপেটা করো।
কিন্তু তাদের ঝাঁটা পেটার যখন তোমার শেষ হয়ে গেল, তখন তুমি দেখলে 1 লক্ষ পরিবার একটা অভুক্ত হয়ে পড়ে রয়েছে। এক একজনকে বলছো কাউকে 30 লাখ 40 লাখ টাকা করে টাকা ফেরত দিতে হবে, মানা গেল না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার।